কিন্তু কোথাও জানি আমার মনে হয় যে সিবিআই যখন বড় মাথার দিকে যেতে যায় বা কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন বড় মাথার দিকে এগোতে যায়, তারা যেন কিরকম শেকি হয়ে যায়। ইডি বা সিবিআই এর নামার সময় বা মামলা করার সময় বা এগোনোর সময় এগুলোকে নিয়ে তো তাদের তো টেকনিক্যাল দিকগুলোকে সঠিকভাবে দেখা উচিত ছিল। একটা ট্রায়াল চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, আর অ্যাকিউজ ভেতরে থাকবে, এটা হয় নাকি? এটা তো বেল পাওয়ার জন্য এটা তো একটা মেরিটোরিয়াস জায়গা হয়েছে। যে অ্যাকিউজ তাকে তো জেলে সারা জীবন রাখা যায় না। এই জন্য তৃণমূল সাম্রাজ্যেরও একদিন পতন হবে। যখন পতন হবে তখন কিন্তু মানুষ চোরই বলবে। দেখুন, চুরি যা করেছে তাতে করে স্বস্তির অক্সিজেন দেবে বলে আমার মনে হয় না। আর ঠিকভাবে লড়াই করলে, ঠিকভাবে যদি তারা ঠিকভাবে কেসকে সাজায়, আমার বিশ্বাস যে যতগুলো কেস আছে সবার কনভিকশনই হবে এবং সারা জীবন জেলই খাটতে হবে। সুজয় কৃষ্ণ ভদ্রর ওপরের যে ধাপটা, সেই ধাপটাতে কেন আটকে আছে এর কোনো উত্তর নেই। দেখা যাক কতদূর লড়াই করতে পারি, আর দেখা যাক এরাও কতদূর পালিয়ে বেড়াতে পারে। এবং এখনো অনেক ডকুমেন্টস আছে, অনেক কিছু আছে যেটা নিয়ে লড়াই করবার মতন জায়গা আইন আদালতে আছে। বড় মাথা অবধি পৌঁছানো যাচ্ছে না, কিছু বাধা হচ্ছে। সেই বাধা যেদিন ছেড়ে যাবে বড় বাধা যাবে। ধৈর্য রাখুন, নিশ্চয়ই হবে। এই অনুপ্রবেশ আটকানোর জন্য আমি মনে করি কঠোরতম আইনি ব্যবস্থা। যে পারবে ভারতে ঢুকে যাবে, যে পারবে ভারতে ঢুকে যাবে। হয়নি, ইডির মামলাটায় এখনো জামিন হয়নি, তাই জন্য অনুব্রত মণ্ডল যে বেরিয়ে যাবেন এরকম কোনো বিষয়টা নয়। ইডির মামলায় জামিন হওয়ার পর জিনিসটা দাঁড়াবে। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হলো সিবিআই মামলা শুরু করেছিল ভালোই, কিন্তু কোথাও জানি আমার মনে হয় যে সিবিআই যখন বড় মাথার দিকে যেতে যায় বা কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন বড় মাথার দিকে এগোতে যায়, তারা যেন কিরকম শেকি হয়ে যায়। এই যেমন ধরুন এসএসসি প্রাইমারি মামলাতে তদন্ত তো ভালোই করেছিল, কারণ পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিল। 50 কোটি টাকা নিয়ে পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় কালীঘাটের কাকু। তারপরের ধাপটা যখন যেতে যাচ্ছে তখন যেন কিরকম আলগা হয়ে যাচ্ছে। সেটা কি কারণে জানি না। যাদের বিরুদ্ধে আমাদের লড়াই তারাও খুব ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব। তাদের ক্ষমতা, তাদের অর্থ, তাদের টাকা, তাদের সবকিছুই বেশি, মানে সাধারণ মানুষের থেকে অনেক অংশেই বেশি। কোনো একটা জায়গায় গিয়ে আমার তো ইডি সিবিআই এর মানে একদম পরিপূর্ণতার কাজ, যেটা ইডি সিবিআই এর আগে দেখিয়েছিল, যেরকম ফ্রিডার স্ক্যাম মামলায় বা ওম প্রকাশ চৌটালার মামলাতে, সেরকম কাজ কিন্তু ইডি বা সিবিআই এর আমি দেখতে পাচ্ছি কম। ইডি আর সিবিআই একটা স্তরে গিয়ে আমার মনে হচ্ছে যে কোনো একটা জায়গার থেকে তারা একটু লুজ বা আলগা দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। বিক্রম দা, যেমনটা আপনি অভিযোগ করছেন, এদিনের শুনানির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকও ঠিক তেমনটাই, যে এই গোটা মামলায় এখনো পর্যন্ত সিবিআই ট্রায়াল বা বিচার প্রক্রিয়া শুরুই করতে পারেনি। সেই বিষয়টা আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে। এখানেও কি খেলা হয়ে গেছে বলে আপনার মনে হয়? দেখুন, এইটা তো সঠিক কথা। একটা ট্রায়াল বা একটা প্রসিডিং সারা জীবন তো চলতে পারে না। অ্যাকিউজ জেলের ভেতরে থাকবে আর শুধু ট্রায়াল হবে না, বছরের পর বছর চলে যাবে, চার্জ ফ্রেম হবে না, এটা কি হয় নাকি? ইডি বা সিবিআই এর নামার সময় বা মামলা করার সময় বা এগোনোর সময় এগুলোকে নিয়ে তো তাদের তো টেকনিক্যাল দিকগুলোকে সঠিকভাবে দেখা উচিত ছিল। একটা ট্রায়াল চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, আর অ্যাকিউজ ভেতরে থাকবে, এটা হয় নাকি? এটা তো বেল পাওয়ার জন্য এটা তো একটা মেরিটোরিয়াস জায়গা হয়েছে। যে অ্যাকিউজ তাকে তো জেলে সারা জীবন রাখা যায় না। সে তো একটা টাইমের পর গিয়ে বেরোবে যদি সঠিক না হয়। আমার টার্গেটটা হলো কেউ জেল থেকে বেরিয়ে গেল এরকম বিষয়টা না। বিষয়টা হলো একজন অপরাধ করেছে, তার সাজাটা যেন সঠিকভাবে হয়, তার ট্রায়ালটা যেন ঠিক মতো থাকে। কখনোই কেউ চাইবে না যে যারা ধরুন আমরা মামলা করছি, আমরা মামলাকারীর হয়ে মামলা করছি, যে একটা প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যায়। এমন দীর্ঘায়িত হতে থাকলো যে অ্যাকিউজরা বেরিয়ে গেল, এটা তো সঠিক জিনিস হলো না। এটা নিয়ে তো আমাদের প্রতিবাদ সবসময় রয়েছে। হ্যাঁ, ইডি সিবিআই এর কাজ অনেক বেশি, অ্যাডমিনিস্ট্রেশন তাদের চালাতে অসুবিধা হয়, স্টাফের সংখ্যা কম, এসব ব্যাপারগুলো থাকবে। কিন্তু এত বড় মামলা নিয়ে যখন তারা নেমেছে, এইসব জিনিসগুলো তাদের আগে ভাগে ক্যালকুলেট করে বিচার করে সবকিছু দেখে নামানো উচিত ছিল। আসামিরা বেরিয়ে যাবে আর শুধু ট্রায়াল হচ্ছে না, এটা তো হতে পারে না। এটা তো একটা আসামি বছরের পর বছর জেলে থাকবে আর ট্রায়াল হচ্ছে না, চার্জ ফ্রেম হচ্ছে না, এটা তো একটা লুপহোল তৈরি করে দেওয়ার মতো। এটা তো সঠিক ঘটনা। এবং প্রায়শই বিভিন্ন মামলাতে আমরা দেখছি, এরপরে আরো মামলাতে আমরা দেখবো আরো লুপহোল তৈরি হয়ে যাচ্ছে, লোকে বেরিয়ে যাচ্ছে। আমরা চাই এরকম একটা তদন্ত হোক যেখানে কিনা কনভিকশন হয়েছে। আপনি দেখুন, ফ্রিডার স্ক্যাম মামলায় কনভিকশন হয়েছে, ওম প্রকাশ চৌটালার মামলায় কনভিকশন হয়েছে, জলয়িতার মামলায় কনভিকশন হয়েছে।
এই জায়গায় না তদন্তকে নিয়ে যেতে পারলে বা এই জায়গায় যদি কেন্দ্রীয় এজেন্সিগুলো না যেত তাহলে পুরোটাই ফেলিওর। একটা প্রশ্ন তো বারংবার উঠছে বিক্রম দা, যে তিহার থেকে তবে কি বরণ করে এবার কেষ্টমণ্ডলকে বাংলায় আনার প্রস্তুতি শুরু তাহলে তৃণমূল কংগ্রেসের, কি বলবেন? ইডি মামলায় নেমে আছে তো, আর ইডির থেকে এখনো জামিন পাননি, খুব সহজ হবে বলে আমি অন্তত মনে করি না। তবে হ্যাঁ, মামলা চলছে, আমরাও চেষ্টা করছি, লড়বো। দুর্নীতিকে পশ্চিমবাংলা থেকে হাঁটাতে গেলে আমাদের লড়াই করতে হবে। আর দেখুন, লড়াইয়ে কিছু দূর তো আমরা মানুষের কাছে বোঝাতে পেরেছি যে না, এখানে দুর্নীতি হয়েছে। এবার কিছু জায়গায় আমাদের ফেলিওর থাকবে, কিছু জায়গায় কম বেশি থাকবে, এটা তো সব জায়গায় হয়ে থাকে, কিন্তু লড়াই করে একটা দিক অব্দি আমরা সাকসেসফুল হয়েছি। আপনি বিশেষ করে এসএসসি প্রাইমারি মামলাগুলোতে ওই মামলাগুলো তো সিবিআই ইডিরা সব সুমোটো করেছে, কিন্তু ঘটনা হলো এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু সত্যি ঘটনা। এটা কোনো অসত্য ঘটনা নয়। পশ্চিমবাংলায় চুরি হয়েছে, এটা সত্যি ঘটনা। যে যতই গলা ফাটাক, যে যত বড়ই তৃণমূলের সাপোর্টার হোক, বাংলায় চুরি হয়। বাংলার সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা, এটা চুরি হয়। সারদার মতন কোম্পানি এখানে নইলে ব্যবসা করতে পারতো না। এবং এই চুরির জামানা শুরুই হয়েছে যবে থেকে তৃণমূল কংগ্রেস 2011 সালের পর ক্ষমতায় এসেছে। তার আগে পশ্চিমবাংলায় এইভাবে চুরি দেখা যায়। একটা প্রশ্ন বারংবার উঠছে যে এরপরেও কি আরো যারা যারা জেলে আছে, সেই তালিকা তো আমরা দেখেছি দীর্ঘ, তাদেরও কি বরণ করে বাড়ি ফেরানোর পালা? দেখুন, তৃণমূল কংগ্রেস দলটাই এমন যে পুরো দলটাই তো চোর জোচ্চোর লম্পটদের নিয়ে চলছে। 95 ভাগই চোর জোচ্চোর লম্পট, ওখানে সৎলোক বলে নেই। তাই জন্য চোর জোচ্চোরকে তারা বরণ করে ফেরাবে, এটা তো নর্মাল ব্যাপার, এটা তো কোনো অ্যাবনর্মাল ব্যাপার নয়। তবে আমরা লড়াই করছি, লড়াই করব, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করব, মানুষকে বোঝাবো। সারা জীবন দেখুন, কারোর ক্ষমতা থাকতে পারে না। মুঘল সাম্রাজ্যেরও ছিল না, ব্রিটিশ সাম্রাজ্যেরও ছিল না, কোনো সাম্রাজ্য সারা জীবন ক্ষমতায় কিন্তু ছিল না। তাই জন্য তৃণমূল সাম্রাজ্যেরও একদিন পতন হবে। যখন পতন হবে তখন কিন্তু মানুষ চোরই বলবে। তার কারণ আপনি দেখবেন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভোটে হেরে গেছেন, গোটা উড়িষ্যার সমস্ত মানুষ, বিরোধী দলও পর্যন্ত তাকে সাপোর্ট করে, তাকে ভালোবাসে প্রত্যেকে। আপনি আমাদের রাজ্যে দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য হেরে যেতে পারে, তিনি হেরে গেছেন, তিনি অসুস্থ, সবাই কিন্তু তার পাশে আছে, কারণ তিনি সততার সাথে কাজ করার চেষ্টা করেছিলেন। পেরেছেন কি পারেননি আমি সেই বিতর্কে যাব না। কিন্তু চুরি যখন করবেন না, যখন ক্ষমতা চলে যাবে, তখন লোকে চোর বলেই ডাকবে। চোরকে কেউ মনে রাখে না। কারণ ক্ষমতায় থাকলে লোকে আপনাকে স্যালুট করবে। কিছু অংশ লোককে স্যালুট করতে হবে বাধ্যতামূলক, আর কিছু অংশ লোক করবে। সেটাই আপনার সফলতা হবে যখন আপনি ক্ষমতা থেকে চলে যাবেন, অথচ মানুষ আপনাকে সমর্থন করছে, মানুষ আপনাকে মনে রাখছে, মানুষ আপনাকে ভালোবাসছে। স্যার উইনস্টন চার্চিল, তিনি ছিলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হেরে গিয়েছিলেন, কিন্তু আজও ইংল্যান্ডের মানুষ তাকে ভালোবাসেন, ইংল্যান্ডের মানুষ ভালোবাসেন। আমি সেটাই বলতে চাই যে এই রাজ্যে ধরুন, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, কি কালচার দেখুন তো। হেরে গেছেন নবীন পট্টনায়ক, সমস্ত মানুষ ভালোবাসে কাজের মাধ্যমে। বুদ্ধ ভট্টাচার্যকে কিন্তু এখনো মানুষ ভালোবাসে, কারণ কাজের মাধ্যমে। পশ্চিমবাংলায় বিধান রায় মারা গেছেন, নেই, মুখ্যমন্ত্রী ছিলেন, মানুষ তাকে ভালোবাসে, তিনি আজকে নেই, মানুষ ভালোবাসে। তাই এমন কাজ করে যাবেন না যারা তৃণমূল করেন, যে মানুষ আপনাদের ক্ষমতা চলে যাওয়ার পর লোকে চোর বলেই গালাগালি দেয়। বিক্রম দা, এই যে সিবিআই এর মামলায় অনুব্রত মণ্ডলের এই জামিন মঞ্জুর হওয়া, এই জামিন মঞ্জুর হওয়া কি কিছুটা স্বস্তির অক্সিজেন দিল তৃণমূল কংগ্রেসকে? দেখুন, চুরি যা করেছে তাতে করে স্বস্তির অক্সিজেন দেবে বলে আমার মনে হয় না। আর ঠিকভাবে লড়াই করলে, ঠিকভাবে যদি তারা ঠিকভাবে কেসকে সাজায়, আমার বিশ্বাস যে যতগুলো কেস আছে সবার কনভিকশনই হবে এবং সারা জীবন জেলই খাটতে হবে, যা কেস আছে। নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানিক ভট্টাচার্যের সঙ্গে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের খুবই ঘনিষ্ঠতা ছিল। তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং ফোন কলের মাধ্যমে এই প্রমাণ পাওয়া গিয়েছে। আর সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের জামিন মামলায় কলকাতা হাইকোর্টে সেই তথ্যই তুলে ধরল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর শুধু এই দুজনই নয়, এদের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ও আর্থিক দুর্নীতির সরাসরি যোগাযোগ মিলেছে বলেও বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এদিন দাবি করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাহলে কি খেলা কি এখানেই শেষ হয়ে গেল? এরপরে আর কোনো মাথা নেই তাহলে? দেখুন, পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতির সাথে যুক্ত, সেটা স্পষ্টতই এই টাকা নিয়ে ধরা পড়ার পর আমার বান্ধবীর টাকা পাওয়া বোঝা গেছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্র অব্দি ইডি বা সিবিআই পৌঁছেছে। আমি তো বারবারই বলছি, এই অবধি তদন্তটা ভালোই হয়েছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার দুঃখের বিষয় এইটা যে এখনো এই ইডি বা সিবিআই এই যে একে গ্রেপ্তার করেছে সুজয় কৃষ্ণ ভদ্রকে, আপনি দেখবেন তার ভয়েস স্যাম্পল
টেস্ট করানোর জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে, মানে একটার পর একটা অ্যাপ্লিকেশন সে গিয়ে এসএসকেএম এ বসে আছে, সেগুলোতে সিবিআই কি করছে? যারা যারা অপরাধে সহযোগিতা করছে তাদেরকেও তো ধরা উচিত ছিল, এসএসকেএমটাকে তো ধরা উচিত ছিল, ছেড়ে দিয়ে রেখেছে কেন? কারণ সুজয় কৃষ্ণ ভদ্রর ওপরের যে ধাপটা, সেই ধাপটাতে কেন আটকে আছে এর কোনো উত্তর নেই। তার ওপরের ধাপটাকে ধরতে হবে, তো মাথাটাকে তো ধরতে হবে। ছাগল, বেড়াল, এইগুলোকে ধরে 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 ধরে, চাকর, এগুলোকে ধরে 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 জেলে ঢুকে যায়, একটা লেভেলে এগুলোকে ঢোকাতে হতো, ভালোই ইয়ে করেছে। কিন্তু বড় মাথাটাকে যদি না ধরতে পারে, তাহলে ডেফিনেটলি তদন্ত যে সফল তদন্ত হলো আর সফলভাবে পুরো জিনিসটা হলো সেটা তো আমি বলতে পারবো না। আমাদের লড়াই, আমরা লড়াই করব, এটা নিয়ে আমরা ছেড়ে দেবো না। এবং এখনো অনেক ডকুমেন্টস আছে, অনেক কিছু আছে যেটা নিয়ে লড়াই করবার মতন জায়গা আইন আদালতে আছে, আমরা সেগুলো নিয়ে যাব। দেখা যাক কতদূর লড়াই করতে পারি, আর দেখা যাক এরাও কতদূর পালিয়ে বেড়াতে পারে। কারণ চোর যারা হয় তাদের চোরের মন বোচকার দিকেই থাকে, তারা পালানোরই চেষ্টা করে, তারা নাটকই করার চেষ্টা করে, এটা হলো তাদের স্বভাব। আপনি দেখুন পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হয়েছিলেন বলছে শরীর খারাপ, ও যেদিনই ছাড়া পেয়ে যাবে বলবে শরীর সুস্থ হয়ে গেছে। এগুলো হলো চোর, জোচ্চোর যারা হয় তাদের এটা স্বভাবের মধ্যে থাকে, এবং সেটা করে হচ্ছে। পাইলট ছাড়া কার সাথে গোপন মিটিং এ মুখ্যমন্ত্রী, কোনো তথ্য আছে আপনার কাছে? সেটা মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। পাইলট ছাড়া যখন গেছে নিশ্চয়ই গোপনীয় কোনো মিটিং এ গেছেন, যেটা লোকের সাথে বলা যাবে না। নিজেকে বাঁচাতে গেছেন না অন্য কিছু করতে গেছেন, সেটা উনি ভালো বলতে পারবেন। নিজেকে বাঁচানোর চেষ্টা তো সবাই করবে, চোরের মন বোচকার দিকে থাকে, তো সে চেষ্টা করেছেন বলে আমার তো মনে হয় নিজেকে বাঁচানোর চেষ্টা ছাড়া তো আর কেউ কিছু করবে না। তা নাহলে গোপন মিটিং করতে যাবেন কেন পাইলট ছাড়া? বিক্রম দা, বারংবার যে এই কথা আপনি একটু আগে বললেন যে আহ মাথাটা অব্দি পৌঁছানো যাচ্ছে না, আমাদের দর্শকরা অনেক সময় কমেন্ট করে লিখছে কোনো কিছু হবে না, সব খেলা হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন ভারতীয় বিচার ব্যবস্থায় মামলার সংখ্যা এত বেশি আর বিচারপতিদের সংখ্যা কম, তাই জন্য ধৈর্য রাখুন। বিচার কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থায় হয়, আর ভারতীয় বিচার ব্যবস্থায় বিচার হয়েছে বলে সময় লাগতে পারে। লালু প্রসাদ যাদব ছাড়া পাননি, ওম প্রকাশ চৌটালাও ছাড়া পাননি, পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। বড় মাথা অবধি পৌঁছানো যাচ্ছে না, কিছু বাধা হচ্ছে, সেই বাধা যেদিন ছেড়ে যাবে বড় মাথা যাবে। ধৈর্য রাখুন, নিশ্চয়ই হবে। লড়াইটা দিতে হবে, সাধারণ মানুষকে নিয়ে লড়াইটা দিতে হবে। সাধারণ মানুষের কাছে, আমিও যেমন বলছি, দর্শকদেরও বলছি, সাধারণ মানুষের কাছে যত পরিমাণ পৌঁছতে হবে। এটা নয় যে লড়াই শেষ হয়ে গেছে, লড়াই চলছে। এটা নয় যে মামলাগুলো শেষ হয়ে গেছে, মামলাগুলো পেন্ডিং আছে। এখন বিচার ব্যবস্থায় দেখুন, সারা ভারতবর্ষ, সারা হাইকোর্টে লাখ লাখ মামলা, সেই আন্দাজে বিচারপতির সংখ্যা কম। সুপ্রিম কোর্টে প্রায় লাখ লাখ মামলা, বিচারপতির সংখ্যা কম। লোয়ার কোর্টে লক্ষ লক্ষ মামলা, বিচারপতির সংখ্যা কম। তা লড়াই চলছে, লড়াই চলবে, এটা ঘটনা। লড়াই চলবে, কোনো মামলায় কেউ ছাড়া পায়নি। এটা নয় যে সবাই একদম বেকসুর খালা, এমন হাব ভাব তৃণমূল দেখা যে বেকসুর খালাস হয়ে গেছে। কারণ যা তথ্য, যা ডকুমেন্ট, যা কাগজ আছে, সময় লাগে। আপনারা শুনবেন 10 বছর সময় লেগেছে, 15 বছর সময় লেগেছে, তারপরে বিচার হয়েছে। এটা হয়েছে, ওই তো কলকাতা হাইকোর্টের মতন জায়গাতে একটা লোক 30 বছর পেনশন পায়, তারপরে পেয়েছে। আর সময় লাগে বিচার ব্যবস্থায়, কারণ 2-3টে, যেমন শুধু বিচারপতি কম বললে আমি একটা ইস্যু নয়, 8টা 10টা ধরুন পক্ষ থাকে, তাদেরকে বিচারপতিদের শুনতে হয়। 2, এই যে সুজয় কৃষ্ণ ভদ্র, এগুলো কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে। এ নিজের ভয়েস স্যাম্পল দেবে না বলে এসএসকেএম এ গিয়ে লুকিয়ে আছে, তার বিরুদ্ধে সে আবার অ্যাপ্লিকেশন করছে, হাইকোর্ট করছে, সুপ্রিম কোর্ট করছে, এই করছে তাই করছে। সেগুলোকে তো ডিপেন্ড করতে হচ্ছে, একবার সিবিআই কে ডিপেন্ড করতে হচ্ছে, একবার ইডি কে ডিপেন্ড করতে হচ্ছে, একবার আমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, কোর্টের কাছে জানাতে হচ্ছে যে দেখো এই এই ঘটনা ঘটে গেছে মাই লর্ড, এগুলোকে আমরা এই প্রেয়ার করছি, আপনি এটা মঞ্জুর করুন। এবার জজ সাহেব বিচার করছেন, তাই জন্য ওদের তরফ থেকে যেগুলো অ্যাকিউজ, যেগুলো চোর, তারাও লড়াই করছে যাতে করে কিছু করে হোক ফাঁক তালে গোলে বেরোতে পারি। সেই লড়াইটাও সময় সময় কিল হয়ে যাচ্ছে। এই যে সুজয় কৃষ্ণ ভদ্র একটা সিম্পল তো ভয়েস স্যাম্পল টেস্ট, এটা কেউ সাজা হয়ে যাচ্ছে, এটা সময় লাগছে কেন? কারণ এসএসকে যে বললাম, যাদের বিরুদ্ধে লড়াই করছি তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাদের বিরুদ্ধে লড়াইটাও আমাদের সেইভাবে দিতে হচ্ছে, যার জন্য সময়টা লাগছে। তাই জন্য সময় নিয়ে আপনারা ভাববেন না, আশা রাখুন, বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। বারবারই আমি বলছি, বিচার ব্যবস্থা সঠিক বিচার করে, এবং বিচার ব্যবস্থায় আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, ডেফিনেটলি আমরা সুবিচার পাবো, সাধারণ মানুষ সুবিচার পাবে, এটা আমি বিশ্বাস করি।
আমার শেষ প্রশ্ন বিক্রম দা আপনাকে, অনুপ্রবেশের কারণে জনবিন্যাস পাল্টাচ্ছে দ্রুত, আর সেই কারণেই রাজ্যের একাধিক জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রী অবশ্য অনুপ্রবেশ নিয়ে চুপ, কি বলবেন? দেখুন, বিজেপি নেতারা কি জানিয়েছে সেটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে পারবো না। কেন্দ্রীয় শাসিত অঞ্চল ওনারা কি করতে চাইছেন না করতে চাইছেন সেটা নিয়ে আমি কিছু বলবো। তবে হ্যাঁ, অনুপ্রবেশের ঘটনাটা এটা সত্যি, পশ্চিমবাংলাতে অনুপ্রবেশের ঘটনাটা সত্যি, এবং এই অনুপ্রবেশ আটকানোর জন্য আমি মনে করি কঠোরতম আইনি ব্যবস্থা। যে পারবে ভারতে ঢুকে যাবে, যে পারবে ভারতে ঢুকে যাবে, হয় নাকি? যখন যার ইচ্ছা হবে সে ভারতে ঢুকে পড়বে, যখন যার ইচ্ছা হবে সে বিভিন্ন বিদেশ থেকে এসে ভারতে চলে আসবে। ভারত একটা দেশ, যে দেশে সারা পৃথিবীর লোকের মানে আপনি রিপ্রেজেন্টেশন পাবেন, সমস্ত জাতি রিপ্রেজেন্টেশন পাবেন, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। যে জাতিগুলো আছে, যে মানুষগুলো ভারতবর্ষে আছে, জাতি মত নির্বিশেষে তারা ভারতীয়, ভারতে জন্মেছেন, ভারতে থেকেছেন, কিন্তু যে যখন পারবে ঢুকে যাবে এটা তো হতে পারে না। ভারতের ইকোনমিটা নষ্ট হয়ে যাবে। ভারতে যারা আছেন, যেসব কমিউনিটির লোকজন বা যেসব মাইনরিটি মেজরিটি জাতি ধর্ম নিয়ে, তাদের তো সমস্যা হয়ে যাবে, তাদের খাবার, তাদের ওষুধ, তাদের স্কুল, এগুলো যে পারবে ভারতে ঢুকে যাবে, এটা তো হতে পারে না। এবং এটা পশ্চিমবাংলায় এই বর্ডার স্টেট গুলোতে সব থেকে বেশি হচ্ছে। কিছু রাজ্য আটকানোর চেষ্টা করেছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী চায় যে এই লোকগুলো ঢুকুক, দীর্ঘদিন ধরে চায়। আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের অর্থনীতি অন্য দেশের লোক এসে ব্যবহার করে যাবে, এটা তো ঠিক নয়। এর বিরুদ্ধে তো প্রতিবাদ করতে হবে, এবং সেটা সমস্ত রাজ্যের মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে প্রতিবাদ করতে হবে। এটা কি হয় নাকি যে যে পারবে এসে ভারতবর্ষে এসে শেল্টার নিয়ে নেবে? সে টেরোরিস্ট না সে কি, সেটা আমাদের বোঝার কোনো উপায় নেই। যে যখন পাচ্ছে এসে ঢুকে যাবে। ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে, সেজন্য স্টেট যেটা মনে করবে সেটাই করবে, সেটাই ঠিক। প্রকাশ্যে আবার কিছু কিছু নেতা আছে, তারা বড় বড় বক্তৃতা দিয়ে দেবে নিজেদের চিপ পপুলারিটির জন্য, দেশ যাক জাহান নামে, নিজে তো থাকি ঠিকভাবে, এইভাবে চলছে। কিন্তু এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকা দরকার, এবং সাধারণ মানুষের কাছে আবেদন করবো যে ভারতবর্ষটা এরকম না হয়ে যায় যে একটা সময় মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছে, ভারত থেকে পালিয়ে তাহলে কোথায় যাবে? ভারত থেকে পালিয়ে কোথায় যাবে? এই এই ধরনের লোকগুলো যেগুলো অনুপ্রবেশকারী ঢুকছে, এগুলো মানুষ যখন তখন পারছে, যেখান থেকে পারছে, মায়ানমার থেকে ঢুকে গেল, এদেশ থেকে ঢুকে গেল, বাংলাদেশ থেকে ঢুকে গেল, যে যখন পারে ভারতে ঢুকে যাবে। এটাকে খুব কড়াভাবে আটকানো উচিত। এবং সাধারণ মানুষের কাছে বলবো, আপনাদের কাছেও যদি খবর থাকে কেউ বাইরের দেশ থেকে এসেছে, তার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই, আপনারা প্রয়োজন হলে আইন আদালতে কমপ্লেন করুন, থানায় কমপ্লেন করুন। পুলিশ অ্যাকশন না নিলে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, আপনারা যান, ডেফিনেটলি ব্যবস্থা পাবেন।